যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে সহিংস হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 254 জন নিহত ও প্রায় 1200 জন আহত হয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবানন যুদ্ধবিরতির আওতাধীন নয় বলে জানান। একই সুর ওয়াশিংটনের মুখেও। অন্যদিকে লেবাননে ইসরায়েলের হামলায় কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুদ্ধবিরতির মাঝেই লেবাননে আবারও সহিংস অবস্থানে ইসরায়েলি ভয়াবহ হামলায় একদিনে 250-র বেশি প্রাণহানিতে শোকের ছায়া নেমেছে লেবাননে। ইসরায়েলের ধারাবাহিক হামলায় বাড়ছে হতাহত, আর এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের অবস্থান আরও জটিল হয়ে উঠছে। এই ভয়াবহ হামলার পর দেশ জুড়ে শোক পালনের ঘোষণা দিয়েছে লেবানন। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ বন্ধে দেশের সব রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি কাজে লাগানো হচ্ছে। এ সময় তিনি আন্তর্জাতিক মহলকে ইসরায়েলের উপর চাপ বাড়াতে সর্বাত্মক উদ্যোগ নেয়ার আহ্বান জানান। ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির আওতায় লেবানন নেই। একই সুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলেন, লেবাননে যুদ্ধবিরতির এমন কোনো প্রতিশ্রুতি কখনো দেয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ অন্তর্ভুক্ত থাকবে না। আমরা হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রাখব। হিজবুল্লাহর এমন সব অবস্থানে আঘাত এনেছি যেগুলোকে তারা নিরাপদ বলে মনে করত। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার শর্ত পরিষ্কার। তার ভাষায়, ওয়াশিংটনকেই বেছে নিতে হবে যুদ্ধবিরতি নাকি ইসরায়েলের মাধ্যমে চলমান যুদ্ধ। দুই পন্থা একসাথে অবলম্বন কখনোই সম্ভব নয় বলেও জানান তিনি। লেবাননে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার কঠোর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার। একদিনেই দেশটিতে 250-র বেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতিকে ভয়াবহ বলেও আখ্যা দেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন রক্তপাত অবিশ্বাস্য। এটি বর্তমান ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। সাধারণ মানুষের জন্য শান্তি এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। আন্তর্জাতিক মানবিক আইন হতে বেসামরিক নাগরিক ও অবকাঠামো রক্ষা করা বাধ্যতামূলক। এদিকে একদিনের এই হামলায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ আহত হওয়ায় চাপের মুখে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা। দেশটির স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসিরউদ্দিন আন্তর্জাতিক সহায়তার জরুরি আহ্বান জানিয়েছেন। আরাফাত ইসলাম, ৭১। লেবাননের সবশেষ হামলার কারণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ তুলেছেন। তিনি যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। লেবাননে বুধবার ইসরায়েলের হামলায় 254 জন নিহত ও প্রায় 1200 মানুষ আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সানচেজ লিখেন, অভিযান শুরুর পর বুধবার লেবাননের উপর নেতানিয়াহু ভয়াবহ হামলাটি চালিয়েছেন। তিনি ওই পোস্টে জানান, লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতেই হবে। পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবার ইরানের সঙ্গে অনুষ্ঠেয় আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস। এই প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই আলোচনা শুরু হয়। এর আগে সকল বিরোধ নিষ্পত্তির জন্য একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে আরও আলোচনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও প্রতিনিধি দলকে আগামী শুক্রবার ইসলামাবাদে আসার আমন্ত্রণ জানায়
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চালানোর চেষ্টা করলে ওই জাহাজ ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরানের নৌবাহিনী। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। তবে এখন থেকে এই রুট ব্যবহার করতে ইরানের অনুমতি লাগবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ইরানের নৌবাহিনী হরমুজ ও আশেপাশে থাকা জাহাজগুলোকে বার্তা পাঠায়। এতে বলা হয়, হরমুজ এখনও বন্ধ আছে। যদি কোনো জাহাজ অনুমতি ছাড়া এখান দিয়ে চলার চেষ্টা করে তাহলে সেটি ধ্বংস করে দেওয়া হবে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অবশ্য দুটি জাহাজ হরমুজ দিয়ে পার হয়। এরপরই ইরানি নৌবাহিনীর কাছ থেকে কঠোর সতর্কতা আসে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মার্কিন বাহিনী মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সেনারা আগের অবস্থানেই থাকবে, প্রস্তুত থাকবে এবং সতর্ক থাকবে, যেন প্রয়োজন পড়লে পুনরায় সবকিছু শুরু করা যায়। হেগসেথ জানান, ইরান যেন যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলে এবং চুক্তির আলোচনায় অংশ নেয় তা নিশ্চিত করবে মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, ইরান নিজেকে রক্ষা করতে অক্ষম প্রমাণ হয়েছে। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী প্রতিটি লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করেন হেগসেথ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজ চলাচল পুনরায় চালু করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। স্থানীয় সময় বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় চিয়ংওয়াদে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে, বর্তমানে কোরিয়ান কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট মোট ২৬টি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে। এর মধ্যে ১১টি তেলবাহী ট্যাঙ্কার এবং ১৫টি অন্যান্য বাণিজ্যিক জাহাজ রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতির সময় নিরাপদ নৌ চলাচলের কথা জানিয়েছে, তবে কবে থেকে এই পথ পুরোপুরি খুলবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইরান যুদ্ধে নাটকীয়ভাবে অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার কয়েক ঘন্টার মাথায় তেহরানের দেওয়া এক পরিকল্পনাকে কার্যকর বলে অভিহিত করেন তিনি। মঙ্গলবার তার দেয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র ৯০ মিনিট আগে ১৪ দিনের একটি যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই পিছুটান? বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। হুমকি পাল্টা হুমকির মধ্যেই নাটকীয়ভাবে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র ১.৫ ঘন্টা আগে যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পিছুটানের পেছনে বড় কারণ হতে পারে অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়। নির্বাচনী প্রচারের সময় তিনি বারবার অঙ্গীকার করেছিলেন, পূর্বসূরীদের মতো তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবেন না। ট্রাম্প হয়তো ভেবেছিলেন শুধু বোমা বর্ষণ করেই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে। কিন্তু গত ৪৭ বছরের ইতিহাসে ইরান বারবার দেখিয়েছে তারা প্রতিকূল পরিস্থিতিতেও পিছু হটে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বিশ্বের ২০% তেল সরবরাহকারী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য খুব কঠিন কিছু নয়। কিন্তু সেখানে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা হবে অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। হরমুজ সুরক্ষিত রাখতে হলে ইরান উপকূলের প্রায় ৬০০ কিলোমিটার এলাকা মার্কিন পদাতিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য অন্তত ৩০ থেকে ৪৫ হাজার সেনার প্রয়োজন। এছাড়া আফগানিস্তান বা ভিয়েতনামের মতো ২০ বছর সেখানে থাকতে হতে পারে, এমন আশঙ্কা থেকেই ট্রাম্প হয়তো সরে এসেছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ওমান ও ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি বা টোল আদায় করতে পারবে। কিন্তু আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত এই এলাকায় আগে কখনোই কোনো ফি দিতে হতো না। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের মাধ্যমে ট্রাম্প কার্যত তেহরানকে এই প্রণালীর নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছে, যা ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়। অন্যদিকে ট্রাম্পের জন্য এটিই প্রথম পিছুটান নয়। এর আগেও তিনি বড় কোনো নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ২ সপ্তাহ সময় নেওয়ার কৌশল ব্যবহার করেছেন। গত এপ্রিলে ঘোষিত লিবারেশন ডে শুল্ক নীতি বা গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকেও তিনি একইভাবে পিছিয়ে এসেছিলেন। প্রতিবারই তিনি দাবি করেন, একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হওয়ায় তিনি নমনীয় হয়েছেন। শারমিন স্বপ্না, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানকে
সামরিক অস্ত্র সরবরাহকারী যে কোনো দেশকে যুক্তরাষ্ট্রের তাদের সব পণ্যের উপর 50% শুল্ক দিতে হবে। তিনি এই ঘোষণাটি নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ নিয়ে ইতিবাচক মন্তব্য করার পাশাপাশি ট্রাম্প কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তেহরান ও তার মিত্র দেশগুলোকে। তিনি বলেছেন, ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী দেশটি যুক্তরাষ্ট্রে যে কোনো সব পণ্যের উপর অবিলম্বে 50% শুল্ক প্রদান করবে। ট্রাম্পের এই ঘোষণার আগে তিনি সোশ্যাল মিডিয়ার মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তির সম্ভাবনা রয়েছে। তবে এই আশার মাঝেও তিনি কড়া হুঁশিয়ারি দিলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে ড্রোন হামলা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া কোনো দেশ বা গোষ্ঠী এখনও হামলার দায় স্বীকার করেনি। তবে সংশ্লিষ্টদের অভিযোগের তীর ইরানের দিকেই কর্তৃপক্ষ জানায়। ইস্ট ওয়েস্ট তেলের পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইস্ট ওয়েস্ট তেলের পাইপলাইনটি পারস্য উপসাগরীয় তেল ক্ষেত্র থেকে তেল সরাসরি লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়ানবু বন্দরে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে বলে মনে করে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া ঝাখারোভা এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে জাখারোভা বলেন, অবিলম্বে একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি শুরু করা প্রয়োজন, যা অবশ্যই বিভিন্ন পক্ষের অবস্থানকে যথাযথভাবে বিবেচনা করে আলোচনার প্রক্রিয়ার উপর ভিত্তি প্রস্তুত করবে। গত 28 তারিখ তেহরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ। টানা 40 দিন যুদ্ধ সংঘাতের পর অবশেষে মঙ্গলবার 14 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় ইরানে আর হামলা পরিচালনা করবে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মধ্যপ্রাচ্যে টানা 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এমন এক বাস্তবতা সামনে এসেছে যা হয়তো কেউ কল্পনাও করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়ে টিকে গেছে ইরান এবং তাদের সাহস, কৌশল ও স্থিতিশীল মনোবল এখন বিশ্ব রাজনীতির নতুন প্রশ্ন তুলেছে। এই সংঘাত শুধু একটি দেশকে নয়, সমগ্র অঞ্চলের শক্তি ভারসাম্যকেও নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং অত্যাধুনিক গোয়েন্দা নেটওয়ার্কের বিরুদ্ধে সরাসরি লড়াই চালিয়েছে ইরান। শীর্ষ নেতৃত্ব হারানো, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া এবং রক্তক্ষয় সবকিছু সত্ত্বেও দেশটি ভেঙে পড়েনি। প্রতিটি আঘাতের পর আবার নিজেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে তেহরান, যা দেখিয়ে দিয়েছে তাদের ধৈর্য এবং আত্মনিষ্ঠার প্রকৃত মান। দিনের পর দিন টিকে থেকে অবশেষে ইরান প্রতিপক্ষকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে, যা কয়েক সপ্তাহ আগেও অসম্ভব মনে হচ্ছিল। আজ সেটি বাস্তব হয়ে দাঁড়িয়েছে। এই দৃঢ় মনোবল এবং কৌশলগত ধৈর্য শুধু সামরিক প্রতিরোধ নয়, বরং একটি রাষ্ট্রের স্থিতিশীল কৌশল এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রকাশ। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সাথে সরাসরি সংঘাতে সাধারণত ছোট বা মাঝারি শক্তির দেশগুলো আপোষের পথ বেছে নিত, কিন্তু ইরান তা করেনি। তারা সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে নিজের অস্তিত্ব রক্ষা করেছে এবং প্রতিটি আক্রমণ থেকে টিকে থেকে সমান জবাব দিয়েছে। এই সাহস, একরোখা জেদ এবং বাস্তববাদী কৌশলের মিশ্রণ ইরানকে ভিন্ন এক অবস্থানে নিয়ে এসেছে। ইসরায়েলও যার কাছে রয়েছে আধুনিক প্রযুক্তি, বিশ্বমানের গোয়েন্দা ও যুদ্ধ ক্ষমতা, সেই শক্তির সাথে ইরান ধারাবাহিকভাবে টক্কর দিয়েছে। এটি কোনো লোক দেখানো প্রতিরোধ নয়, বরং বিশ্বের সবচেয়ে অশান্ত অঞ্চলে দীর্ঘমেয়াদী সক্রিয় লড়াই এবং প্রমাণিত কৌশলের অংশ। দেশের পেছনে কোনো সরাসরি সামরিক জোট বা গ্যারান্টি না থাকা সত্ত্বেও ইরান স্বনির্ভর কৌশল এবং সাহসের ভিত্তিতে লড়াই চালিয়েছে। ফলে প্রশ্ন ওঠে, ইরান কি কেবল একটি যুদ্ধের গল্প, নাকি বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা? বিতর্ক থাকলেও একথা নিশ্চিত যে ইরান এখন বৈশ্বিক শক্তি সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাদের অবস্থান শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। চৈতি সরোয়ার, ৭১।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইসা নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এ তথ্য নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা সিটির প্রধান সড়কে গাড়ি চালানোর সময় ড্রোন হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, আর গাড়িটিকে বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। এই হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে। 2023 সালের অক্টোবরে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে আসছে। গাজা সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 262 জন সাংবাদিক নিহত হয়েছেন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও কিছু নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।